আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ ও হত্যার মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। সংস্কারের মাধ্যমে অন্তর্বর্তী সরকার অর্থবহ নির্বাচন দেবে আশা মির্জা ফখরুল। বৈরী আবহাওয়ার কারণে আজকের পরিবর্তে নয়াপল্টনের সমাবেশ হবে মঙ্গলবার। 2 দিনের সফরে ঢাকায় উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। আজ প্রধান উপদেষ্টা ও গভর্নরের সাথে বৈঠক। এবং গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। পরে তাকে আদাবর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই বিষয়ে আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভুইয়া জানান, রাতে ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় মামলা রয়েছে। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ একাধিক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম রয়েছে। সরকার পতনের পর অন্যান্য মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের মতো ফরহাদ হোসেনও আত্মগোপনে যান। আজ থেকে সব পোশাক কারখানা চালু রাখার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। চালুর পর নিরাপত্তার সংখ্যায় বন্ধ করতে বাধ্য হলে ওইসব কারখানা শ্রম আইনের 13-1 ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। কারখানায় উৎপাদন চালু রাখতে সহযোগিতার আশ্বাস দিয়ে শিল্প উপদেষ্টা স্পষ্ট জানান, কারখানা বন্ধ রেখে দেশকে বেকায়দায় ফেলার চেষ্টা করলে তাদেরকে সরকার মনে রাখবে। উত্তরায় বিজিএমইএ ভবনে বাংলাদেশের পোশাক খাতের ত্রয়োদশ অন্য দেশে সরিয়ে নিতে চক্রান্ত চলছে বলে জানান উপদেষ্টারা। শারফুল আলমের রিপোর্ট। 2 সপ্তাহ ধরেই আন্দোলন চলছে শিল্প কলকারখানাগুলোতে। শ্রমিকদের দাবি মেনে গার্মেন্টস চালু করলেও শ্রমিক অসন্তোষের মুখে বারবার তা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন মালিকরা। এই অবস্থার উত্তরণ ও নিরবচ্ছিন্নভাবে কারখানা চালু রাখতে করণীয় নিয়ে আলোচনায় সরকার ও প্রতিনিধিদের নিয়ে বিজিএমইএ ভবনে মতবিনিময় সভার আয়োজন করেন রপ্তানিকারকরা। ভাঙচুর, সহিংসতা, হাঙ্গামা এবং বিশৃঙ্খলা নয়, শিল্পের চাকা সচল রেখে আপনাদের দাবি আদায় করতে হবে। এই শিল্প যদি বন্ধ হয় তাহলে এর জন্য কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এটা সাফার করবে। কারখানা যদি ভাঙচুর হয় সেখানে শুধু মালিক ক্ষতিগ্রস্ত হবে না, আমাদের কিন্তু রুজি যেখান থেকে আসে সেটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আপনারা কাজে যোগদান করুন এবং কারখানাগুলো যাতে শান্তিপূর্ণভাবে চলে সেই ব্যবস্থা গ্রহণ করুন। আলোচনায় সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রম অসন্তোষ নিরসনে কাজ করছেন তারা। শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ এবং শ্রম উপদেষ্টা জানান, বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসে ষড়যন্ত্র করছে প্রতিবেশী দেশগুলো। নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হলে কারখানাগুলো বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন ব্যবসায়ী নেতারা। আগামীকাল থেকেও যাতে কারখানাগুলো খোলা থাকে এবং আর কোনো কারখানা বন্ধ করতে না হয় সেটা নিশ্চিত করার জন্য শ্রমিক নেতৃবৃন্দ কাজ করবেন, এটা আমি আপনাদের থেকে প্রত্যাশা রাখবো এবং আশা করি আপনারা এটা ডেলিভার করবেন। হোলিস্টিক ভাবে একটা ফাংশনাল বডি হিসেবে যাতে আমরা কাজ করতে পারি সেটা আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করব। কালকে আমরা সবাই খুলবো, যদি কোনো কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ রাখে আমাদের সেই ফ্যাক্টরিগুলিকে আমরা 13 বন্ধ দিয়ে ছাড়া আমাদের কোনো রাস্তা আমাদের থাকবে না। বিকেএমইর পক্ষ থেকেও এই প্রস্তাবকে সমর্থন দিলাম। যদি কোনো ফ্যাক্টরিতে সরকার কোনো গন্ডগোল হয় বা কাজ বন্ধ রাখে, 13 সেই ফ্যাক্টরি নো ওয়ার্ক নো পেতে বন্ধ হয়ে যাবে। ট্রাইপার্টাইট বডি হয়েছে যেখানে শ্রমিক মালিক সবাই কথা বলতে পারবেন। যেই ফ্যাক্টরিতে কালকে সমস্যা হবে সেই সব ফ্যাক্টরির ব্যাপারে আমরা ব্যবস্থা নিব, আমরা বিশেষ ব্যবস্থা নিব। ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে সেটাও আমরা মনে রাখবো। আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রম অসন্তোষকে জিয়ে রাখতে ফায়দা লুটার চেষ্টা করছে বহিরাগতরা। শারফুল আলম, এটিএন বাংলা,
ঢাকা। অন্ধ্রপ্রদেশ সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অর্থবহ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করবেন দেশবাসী এমনটাই প্রত্যাশা করে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারের স্মরণ সভায় তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানে অর্জন ধ্বংস করতে চারদিকে ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে তা মোকাবেলা করতে হবে। এ সময় শেখ হাসিনা পতন আন্দোলনে শহীদ, আহত ও গুমের শিকার পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ভাতা প্রদানের দাবি জানান বিএনপি মহাসচিব। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান, ছবি তুলেছেন মোহাম্মদ মোহসিন ও আজিজুল হাকিম পলাশ। গণতন্ত্রের সংগ্রামে স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র জনতার ইতিহাস বদলে দেওয়া গণ অভ্যুত্থানে অকাতরে যারা বিলিয়ে দিয়েছেন প্রাণ, বাংলার সেই বীর সন্তানদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে এ আয়োজন। শহীদ আর আহত পরিবারগুলোর বেদনা কান্নায় কেঁদেছেন উপস্থিত জনতা, আর অঝোরধারার বৃষ্টিতে সেই কান্নায় সামিল হয়েছে প্রকৃতিও। মানুষ কেমন করে পারে, সূর্যটা কেঁপে উঠলো অথচ ওদের হাত কাঁপলো না, মৃত্যু পথযাত্রী জেনেও আমাকে হত্যা করলো। চোখ হারাইছে আমার ছেলের, জানি বিচার চাই। আমার ভাই পুলিশের হাতে ধরছে এবং কি তার পাও পর্যন্ত ধরছে, আমাকে এবারের মতো ক্ষমা করেন, কিন্তু তারা ক্ষমা করে নাই। 15 বছরে অনেক মানুষ শহীদ হয়েছে, এ বিচার হবে। বিএনপির আয়োজনে স্মরণ সভায় সমমনা দল ও জোটের নেতারা বলেন, ছাত্র জনতার আন্দোলনে বিজয় এলেও গত 15 বছর স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা গুম, খুন, মামলা, নির্যাতনের শিকার হয়েছেন তাদের অবদানকেও ভুলে গেলে চলবে না। খুনিদেরকে যদি আমরা শাস্তি নিশ্চিত করতে না পারি, শহীদের আত্মা শান্তি পাবে না। বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মীর জাফর লীগ হিসাবে জানবে আগামী 100 বছরে। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে শহীদ মিনারে দর্শক সারিতে বিএনপি নেতাকর্মীদের সাথে উপস্থিত ছিলেন অসংখ্য সাধারণ ছাত্র জনতা। বক্তৃতার মাঝে প্রতিবাদী গান, নাচ পরিবেশনা বারবার যেন মনে করিয়ে দিয়েছে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্নিগর্ভ দিনগুলো। সন্ধ্যায় সমাপনী বক্তা বিএনপি মহাসচিব বলেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় যারা শহীদ হয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, রাষ্ট্রকেই এখন তাদের দায়িত্ব নিতে হবে। যে সমস্ত ভাইরা পঙ্গু হয়েছেন, আজকে যারা নিহত হয়েছেন এই 16 বছর ধরে এবং বর্তমানে এই আন্দোলনে, তাদের সকলকে রাষ্ট্রের তরফ থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে ভাতা দিতে হবে, প্রদান করতে হবে। আমাদের প্রায় 700 ভাই বোন তারা গুম হয়ে গেছে। যে অসংখ্য মামলা হয়েছে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে, এই সমস্ত মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে অবিলম্বে, অতি দ্রুত। বন্ধুগণ, এখনো নানাভাবে চক্রান্ত হচ্ছে দাবি করে অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা, গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন একটি জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। ব্যতিক্রমী এ আয়োজনে বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও অংশ নেন। তখনও মৃত্যু হয়নি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ভাবলাম এত ক্রোধ। বৈরী আবহাওয়ার কারণে রাজধানীতে আজকের গণতন্ত্র দিবসের সমাবেশ পিছিয়ে মঙ্গলবার আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন এ ঘোষণা দেন। ঢাকার সমাবেশ পিছিয়ে দিলেও বিভাগীয় শহরে পূর্ব ঘোষণা অনুযায়ী আজই র্যালি অনুষ্ঠিত হবে বলে এ সময় জানান ডাক্তার জাহিদ।
অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য সংসদ নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মনে করেন পাট ও বস্ত্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। রাজধানীতে এক সেমিনারে 3 স্তরের সার্চ কমিটি কার্যক্রমের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে মতামত তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে নির্বাচন কমিশন গঠনে বর্তমান আইন পরিবর্তনের তাগিদ দেন রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগের পর এখন সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি কোন প্রক্রিয়ায় গঠন হবে তা নিয়ে চলছে নানামুখী আলোচনা। রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে সেমিনারের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিরা। যদিও ছিলেন না আওয়ামী লীগ ও সমমনা দলগুলোর কেউ। বর্তমান আইন বাতিল করে স্বাধীন অনুসন্ধান কমিটির মাধ্যমে যোগ্য ব্যক্তিদের সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার সুপারিশ করেন বক্তারা। 2022 সালে যে বিতর্কিত আইন হয়েছে সেই আইনটা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। মূল চ্যালেঞ্জ হচ্ছে যখন যে সরকার থাকবে সে যেন সার্চ কমিটি এবং ইলেকশন কমিশনের নিয়োগটাকে নিয়ন্ত্রণ করতে না পারে। ইলেকশন কমিশনের জন্য আলাদা ক্যাডার এবং সেটা এই সরকারকে দিয়ে স্টার্ট করতে হবে। একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু আমাদের তিনটির ইনভলভমেন্ট লাগবে: নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দল, আর সবচেয়ে বড় শক্তি হলো জনগণ। হিউম্যান ডিগনিটি এবং সামাজিক সুবিচার সম্পন্ন যদি ব্যক্তিকে পায় তার প্রতি সবাই ঐক্যমতে পৌঁছা। নির্বাচনী যে আইনগুলো যতটুকু সংস্কার করা উচিত ততটুকুই এই রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারেরই সংস্কার করা উচিত। দুই ধরনের চিন্তা করতে হবে। একটি হচ্ছে আগামী নির্বাচনের জন্য, অর্থাৎ অন্তর্বর্তী সরকার থাকতে যে নির্বাচনটি হবে সে তার একটি ব্যবস্থা, আর পরবর্তীকালে রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর যে ব্যবস্থা। পাট ও বস্ত্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, কেবল নির্বাচন কমিশন দিয়েই ভালো নির্বাচন সম্ভব নয়, প্রয়োজন নির্দলীয় সরকার ব্যবস্থা। অন্যদিকে বর্তমান আইনে ইসির দায়মুক্তির বিধান বাতিল সহ বিভিন্ন সংস্কার প্রস্তাব তুলে ধরেন নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। দায়মুক্তির একটা বিধান যুক্ত করে ওইটাই হলো আইন হয়ে গেল, এবং এটা অত্যন্ত অগ্রহণযোগ্য আইন, কারণ এই আইনের মাধ্যমে যাকে তারা চান তাকেই তারা নিয়োগ দিতে পারে। ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন, এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে। যত ভালোই নির্বাচন কমিশন হোক, যখন সরকার থাকে, আর আমাদের অভ্যাস হচ্ছে সরকার থাকা মানে আমরা সরকারি লোক, সেই হিসাবে যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিম ব্যবস্থা থাকতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরে নির্বাচন কমিশন গঠনে উন্মুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়া সহ 5 দফা সুপারিশ তুলে ধরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। তারা আইডিওলজিক্যালি ডিফারেন্স থাকতে পারে, বাট আমরা ইলেকশন কমিশনের ক্ষেত্রে একটা জায়গায় ঐক্যমতে আসতে হবে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এখন ঢাকায়। শনিবার বিকেল 3:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। লু ঢাকায় দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কয়েকটি সমন্বিত বৈঠকে অংশ নেবেন। সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিবের সাথেও বৈঠকের কথা রয়েছে তার। এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল প্রধান রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ঢাকায় এসে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার পর এটি মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রতিনিধি দলের প্রথম সফর। এই সফরে যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়ন অগ্রাধিকার অবদানে রাখতে পারে তা নিয়ে আলোচনা হবে। দেশে ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা এবং সুফি মাজার সম্পর্কিত যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য এবং হামলা তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এই নিয়ে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মীয় বা সাংস্কৃতিক সহিষ্ণুতা ও সম্প্রীতিকে বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা সরকার দৃঢ়ভাবে মোকাবেলা করবে। একই সাথে হামলার সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে বলে উল্লেখ করা হয়।
অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সংস্কারে যৌক্তিক সময় দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথী ঈদগাহ ময়দানে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মঈন খান বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যারা এর স্বাধীনতা অর্জন করেছে তারাই অন্তর্বর্তী সরকারকে দায়িত্বে নিয়োজিত করেছে। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের সময় পর্যন্ত ধৈর্য ধরতে সবার প্রতি আহ্বান জানান তিনি। এটা হতে পারে না যে আজকে সংস্কার শুরু করব, অনেক দিন পরে সেই সংস্কার শেষ করব, সেই সংস্কার শেষ হলে আমি নির্বাচন দিব, সেই নির্বাচনের পরে একটি ক্ষমতা হস্তান্তর পার্লামেন্ট গঠন হবে, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া হবে। এটা কোনো বাস্তব কথা নয়। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে অংশ নিয়ে তিনি কথা বলেন। অন্যদিকে ছাত্র জনতার এই রক্তক্ষয়ী বিপ্লব যাতে ব্যাহত না হয় তা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো খেয়াল রাখার তাগিদ দেন এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মহাজির। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন রয়েছেন আমাদের সাথে। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে অতিথি হিসেবে যোগ দেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র প্রার্থী বিএনপি নেতা ইশরাক হোসেন। আলোচনা শুরুতেই স্মরণ করা হয় তার বাবা অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে। আমার বাবা অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে ওনাকে যেতে হয়েছে এবং বিশেষ করে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরের থেকেই কিন্তু বিভিন্ন মামলা এবং বিভিন্ন ধরনের সমস্যা ওনার জন্য তৈরি করা হয়। এর মধ্যেই 2012 সালের জুন মাসে সম্ভবত ওনার ক্যান্সার ফার্স্ট ধরা পড়ে। পরে উঠে আসে সমসাময়িক নানা প্রসঙ্গ। বাংলাদেশে যে বাস্তব অবস্থা কি হচ্ছে, আওয়ামী লীগের অপকর্মের কারণে তারা যে গণশত্রুতে পরিণত হয়েছে এবং মানুষদের তাদেরকে কিরকম ঘৃণা করে, সেই জিনিসটা উচিত কথাটা তাকে বলার মতো মনে হয় কোনো লোক শেখ হাসিনার আশেপাশে নাই বা আগেও ছিল না। কবে নির্বাচন হওয়া উচিত তা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন বলে মনে করেন বিএনপির এই তরুণ নেতা। এখনই সুনির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নেই যে এত দিন বা এত মাস বা অমুক মাস অমুক সালের অমুক মাস। আমার মনে হয় সেইটা এখনো তৈরি হয়নি। এটা আমার ব্যক্তিগত অভিমত এবং আমি মনে করি যে লাস্ট যে জাতির উদ্দেশ্যে যে ভাষণ রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানে কিন্তু উনি একটা গাইডলাইন ইতিমধ্যে দিয়ে ফেলেছেন এবং উনি বলেছেন যে কয়টা কমিশন বসানো হয়েছে তারা 3 মাসের মধ্যে তারা রিপোর্ট দিবে। রিপোর্ট দেওয়ার পরে উনি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচনের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। তা আমি মনে করি সেটা সঠিক, সেটা যথাযথ এবং এই মুহূর্তে আসলে কত দিন হতে পারে বা কত মাস বা কত বছর এটা আসলে এভাবে স্পেসিফাই করার বা এটাকে স্পেকুলেট করাও আমার মনে হয় সমীচীন হবে না। আমার মনে হয় যে আমরা এই সরকারের উপর আস্থা রাখি। এ সময় শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবিও করেন খোকা পুত্র ইশরাক। এছাড়াও তিনি বলেন, গত 17 বছরের লাগামহীন দুর্নীতি, বিএনপি নেতাকর্মীদের গুম, খুন আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের কাছে ঘৃণার পাত্রে পরিণত হয় শেখ হাসিনা। এইভাবে নির্বিচারে আমি 17 বছরের তো আছেই, জুলাই মাসের যে আপনার এই যে স্টুডেন্টরা ছাত্ররা তাদের উপরে ফায়ার ওপেন করার নির্দেশ দিল, এটার কি বিচার হওয়া প্রয়োজন না? বাংলাদেশের ইতিহাস কেমন ইতিহাস যে আওয়ামী লীগের নেত্রী দেখেই ছাড় পেয়ে যাবে, এই কিছু কিছু জিনিস আমরা টাচ করবো না, এটা তো হইতে পারে না। এই যে হত্যাকাণ্ডগুলা হলো, এই যে ছোট ছোট বাচ্চাদের মেরে ফেলা হলো, এটার বিচার আমিও চাই। এদিকে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে বর্তমান সরকারকে আগামী জাতীয় নির্বাচনের জন্য একটি গ্রহণযোগ্য রোডম্যাপ ঘোষণা করার পরামর্শ দেন এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। এই রাষ্ট্র সংস্কারের পাশাপাশি অবশ্যই একটা উপযুক্ত সময়ের মধ্যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আগামী নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করা হবে এবং সেই রোডম্যাপের মধ্যে দিয়ে সকল দলগুলো তারা প্রস্তুতি গ্রহণ করবে এবং তখনই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তা আরো বেশি তুঙ্গে উঠবে। যথাসময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলে অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তা কমতে পারে বলেও মনে করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
দেশের সর্বক্ষেত্রে যে ধরনের ঘুণে ধরেছে সেই ঘুণে ধরা ব্যবস্থাকে নিশ্চয়ই তারা একটা সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে জাতিকে একটা সুন্দর চমৎকার দেশ গঠনের জন্য তাদের কর্মকাণ্ডগুলো উপহার দেবেন। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ক্যাম্পাসের সেন্ট্রাল অডিটোরিয়ামের পেছনে মন্দির নির্মাণ করার চেষ্টা করেন। এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি ছাড়া মন্দির নির্মাণে বাধা দেয়। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের আগের প্রশাসন তাদের মন্দির নির্মাণে অনুমতি দিয়েছিল। তাৎক্ষণিকভাবে তারা সে অনুমতিপত্র দেখাতে না পারায় মন্দির নির্মাণ স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠক হয়। এ সময় পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পরও দেশে মানুষের উপর অন্যায়, অবিচার ও মিথ্যা মামলা দেয়া অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। রাজধানীর হাজারীবাগে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত গণসমাবেশে তিনি বলেন, খুন জুলুম অব্যাহত রাখতে দেশের মানুষ 5 আগস্ট রক্ত দেয়নি। শুধু দল ও দেশ পরিবর্তনের মাধ্যমে নয়, নীতি আদর্শের পরিবর্তনের পক্ষে মত দেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আজকে আমাদের এই জনসাধারণকে গড়ে তোলার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এর কারণটা কি? এর মূল কারণ হলো শুধু দল এবং নেতার পরিবর্তন হয়, নীতি ও আদর্শের করে পরিবর্তন হয় না। আপনারা গতকালকে দেখেছেন গোপালগঞ্জে আবার হত্যা হয়েছে, আবার আক্রমণ হয়েছে, মানুষ মারা গেছে। বাংলাদেশের আর কোনো মানুষ এই রাজনীতি করতে গিয়ে মারা যাক, এইটা আমরা চাই না। বাংলাদেশের কোনো যুবকের জীবন যাক, এইটা আমরা চাই না। চাই না আমরা কোনো মায়ের বুক খালি হোক, চাই না আমার কোনো বোন বিধবা হোক, চাই না আমার কোনো বাচ্চা এতিম হোক। আমরা চাই প্রত্যেকটা মানুষের অধিকার, প্রত্যেকটা মানুষের বাক শক্তি ফিরে পাবে, প্রত্যেকটা মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সব কিছুর অধিকার ভোগ করবে। এখন আন্তর্জাতিক সংবাদ। পেঁয়াজ রপ্তানির উপর বিধি নিষেধ আরো শিথিল করেছে ভারত। প্রতি টন পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে সর্বনিম্ন $550 মূল্যের যে শর্ত ছিল, দেশটির সরকার তা প্রত্যাহার করেছে। পাশাপাশি কমানো হয়েছে রপ্তানি শুল্ক। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড শুক্রবার পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য বা মিনিমাম এক্সপোর্ট প্রাইস সংক্রান্ত শর্ত বাতিল করার কথা জানায়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়। এর ফলে ভারতীয় ব্যবসায়ীরা এখন যে কোনো দামে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন। এখন পার্টেক্স খেলার খবর। পাকিস্তানের সিরিজ জয়ে বিসিবি দেয়া বোনাসের অর্থের একটা অংশ অকাল বন্যায় ক্ষতিগ্রস্তদের তহবিলে দেওয়ার ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রাজধানীর একটি হোটেলে বোনাস প্রদান অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, আরও বড় সাফল্য পেতে বোর্ডে সিস্টেম ডেভেলপমেন্ট করার কাজ চলছে। আরও জানাচ্ছেন পরাগ আরমান। টেস্ট সিরিজে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। প্রথম ম্যাচে 10 উইকেটে, দ্বিতীয় শেষ ম্যাচে 6 উইকেটে পাকিস্তানকে হারিয়ে হোয়াইট ওয়াশ করে টাইগাররা। রাওয়ালপিন্ডির অবিস্মরণীয় এই জয়ে বিসিবির কাছ থেকে মোট 3 কোটি 20 লাখ টাকা বোনাস পান ক্রিকেটাররা। খেলোয়াড়দের হাতে এই বোনাসের অর্থ তুলে দেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ক্রিকেটারদের পক্ষ থেকে বোনাসের টাকার একটা অংশ অকাল বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে দেওয়ার কথা জানান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আমরা সবাই এগ্রি করেছে যে এখান থেকে একটা পোর্শন আমরা তাদেরকে হেল্প করার জন্য যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করব, এবং আমি আশা করবো যে দেশের আরো অনেক মানুষ আছেন যাদের ওই শুধু রাওয়ালপিন্ডি নয়, পৃথিবীর সব জায়গায় সাফল্য পেতে বিসিবির কর্মকর্তারা নিরলস কাজ করে যাচ্ছেন বলে জানান সভাপতি ফারুক আহমেদ। সবগুলো ডিপার্টমেন্টের দিকে একটু একটু করে সংস্কার বলবো না, জাস্ট সিস্টেম ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি। আমি জানি খুব শীঘ্রই হয়তো বা এটা একটা সিস্টেমের উপরে দাঁড় করিয়ে আমি পুরাপুরি আপনার মনে করে যেগুলো আমি প্রথমে বলেছি, আপনার কোচেস, আম্পায়ার্স, উইকেটস, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার মনে হয়
যেটা ক্রিকেটের পূর্ব শর্ত ভালো করার জন্য। ভারতের সঙ্গে 2টি টেস্ট ও 3টি টি-20 ম্যাচ খেলতে রোববার দুপুরে চেন্নাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন করবে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফের ভবনে এসে এ ঘোষণা দেন তিনি। 2008 থেকে বাফুফের সভাপতি পদে থাকা সালাউদ্দিন বলেন, টানা 4 মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করায় নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি। তবে আগামী 26 অক্টোবর বাফুফের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ফুটবল সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল অ্যাথলেটসের সালাউদ্দিনের পদত্যাগের দাবি তোলে 2 দফায় বাফুফের সামনে বিক্ষোভ করে। সালাউদ্দিনকে পদত্যাগের আলটিমেটামও দেয় তারা। আমি 4 টার্ম আপনাদের সাথে ছিলাম। আই কনসিডার মাইসেলফ টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে। তো এখন যে কামিং ইলেকশন আসতেছে 26শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ ও হত্যার মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। সংস্কারের মাধ্যমে অন্তর্বর্তী সরকার অর্থবহ নির্বাচন দেবে আশা মির্জা ফখরুলের। বৈরী আবহাওয়ার কারণে আজকের পরিবর্তে নয়াপল্টনের সমাবেশ হবে মঙ্গলবার। 2 দিনের সফরে ঢাকায় উচ্চ পর্যায়ে মার্কিন প্রতিনিধি দল। আজ প্রধান উপদেষ্টা ও গভর্নরের সাথে বৈঠক। এবং গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।